সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে প্যাসেজটা সলভ করব, প্যাসেজ সলভটা তোমরা একটু, আমি আগেই তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি প্যাসেজটা। হ্যাঁ, তোমাদের এটা এখান থেকে দেখতে হবে। আজকে ক্লাস হবে কিসের উপর? প্যাসেজ সলভের উপর। প্যাসেজ সলভের উপর আমরা ক্লাস নিব। তোমাদের প্যাসেজটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, দেখো গ্রুপে। এখান থেকে তোমরা সবাই এটা কপি করে নিতে পারো, যেভাবে হোক কালেকশনে রাখো। সরাসরি আমরা ক্লাসে শুরু করে দিব এখন, তাহলে তোমাদের সময়টা অনেক বেঁচে যাবে। ওই প্যাসেজ লিখতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়, বুঝতে পেরেছো? প্যাসেজ সলভের উপর আমরা ক্লাস ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। আমি ভালো আছি, তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, এটা প্রত্যাশা করি। এবং এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব। ক্লাসটা হবে প্যাসেজ সলভের উপরে। তো প্যাসেজ সলভ করার আগে যারা একটু দুর্বল আছি বা একটু বেসিক থেকে শুরু করছি, তাদের জন্য কিছু কমন কথা বলবো। দেখো, প্যাসেজ সলভ করার বিভিন্ন স্টাইল আছে, তবে সাধারণত তোমার আনডিসপিউটেডলি, অর্থাৎ অবিসংবাদিতভাবে, মানে কোনো বিসংবাদ বা বিরোধ নেই বলে পণ্ডিতরা স্বীকার করেছেন যে প্যাসেজ সলভ করার জন্য আমরা যদি প্রথমেই তোমার কি করি, এই প্রশ্নগুলো দেখে নিই, তাহলে আমাদের প্যাসেজ সলভ করতে অনেক সুবিধা হয়। তো প্রথম হচ্ছে আমরা প্রশ্নগুলো একটু দেখব, এই প্যাসেজ রিলেটেড কি প্রশ্ন আছে। তো আজকে আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে কম্বাইন্ড 10 ব্যাংক অফিসার জেনারেল এটা হচ্ছে 19/4/24 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 19/4/24 হচ্ছে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল। 19/4/24 হচ্ছে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল, বুঝতে পেরেছ? 19/4/24। প্যাসেজটা 19/4/24 অফিসার জেনারেলের। হ্যাঁ, ঠিক ধরেছ। তাহলে বই থাকলে তোমরা বই বের করে নাও, নতুবা ওই যে আমি গ্রুপে যে পোস্টটা দিয়ে দিয়েছি, তোমরা ওই পোস্টটা থেকেও নিয়ে নিতে পারো, বুঝতে পেরেছ? যার যেখান থেকে সুবিধে সেখান থেকে নিয়ে নাও, তাহলে আমাদের সময়টা অনেক বেঁচে যাবে। তাহলে দেখো, প্রথম সেই যুগান্তকারী কোশ্চেন আমাদের, যে হাউ টু সলভ আ প্যাসেজ, কীভাবে একটা প্যাসেজ সলভ করতে হয়, রাইট? এইটা হচ্ছে আমাদের এখন একটু বেসিক আলোচনাটা করব আমরা।
হাউ টু সলভ আ প্যাসেজ। আসো, প্যাসেজ সলভিংয়ের জন্য আমরা প্রথমে কি করব, অ্যাট ফার্স্ট হচ্ছে রিড আউট দ্য কোশ্চেন ফার্স্ট। প্রথমে কি করব, কোশ্চেনটা পড়ে নিব। প্রথমে হচ্ছে কি করব, আমরা কোশ্চেনগুলো পড়ে নিব। তাহলে হবে কি, আমরা যখন অ্যান্সার খুঁজতে যাব, অর্থাৎ আমরা যখন কি করব, প্যাসেজটা পড়তে যাব, প্যাসেজ পড়ার সময় প্রশ্নের উত্তরগুলো মার্ক করে যাব। এখন তোমরা হয়তোবা অনেকে এখানে প্রশ্ন করবা যে স্যার, কোশ্চেন পড়ার পর কি এত মনে থাকবে? 5-6টা কোশ্চেন যদি দেয় তাহলে কিভাবে মার্ক করব? তাদের জন্য বলছি, দেখো, পুরো কোশ্চেন তোমাকে হুবহু মনে রাখতে হবে নট নেসেসারিলি। তাহলে কি করতে হবে, ওই কোশ্চেনের একটা হেডওয়ার্ড আছে, কি জিনিস জানতে চেয়েছে, হ্যাঁ, তো ওই রিলেটেড উত্তরের যেখানে 2টা ওয়ার্ড বা একটা ওয়ার্ড পাবো, ওইখানে আমরা আন্ডারলাইন করে ওই কোশ্চেনের একটা মার্কিং দিয়ে যাব। মনে করো A, B, C, D এভাবে মার্কিং দিয়ে গেলাম। তাহলে হবে কি, আমাদের উত্তর সাজানোর সময় এলোমেলোভাবে অন্য লাইনে খোঁজা লাগবে না, আমরা সরাসরি ওই লাইনেই শুরু করে দিলে হয়ে যাবে। 3 নাম্বার, এখন আমার মনে হয় যারা এই প্যাসেজের কোশ্চেন করে তারাই অনেকটা জানে না, কারণ আমরা ছোটোবেলা থেকে সেই ক্লাস 6 থেকে মডেল টেস্ট দেওয়া শুরু করেছি। কিন্তু আইএলস পরীক্ষার যে তোমার প্যাসেজটা থাকে, এই প্যাসেজের কোশ্চেনগুলো সবসময় ক্রোনোলজি মেনটেন করে। ক্রোনোলজি মানে কি, ধারাবাহিকতা, অর্থাৎ প্রশ্নের কি থাকবে, ধারাবাহিকতা। মানে কি, মানে A এর পরে B এর পরে C এরকমভাবে থাকবে, বুঝতে পারছো? তাহলে A নাম্বারের অ্যান্সার যেখানে পেয়ে গেছো, তুমি B নাম্বারের অ্যান্সার খোঁজার জন্য আর এর উপরে যাওয়া না, তাহলে তোমার সময়টা বেঁচে যাবে। বুঝতে পেরেছো? ব্যাস। 4 নাম্বার, লাস্ট বাট নট দ্য লিস্ট, অর্থাৎ শেষে লিখেছি কিন্তু গুরুত্ব একটু কম না। দেখো, আমরা যারা বিসিএস রিটেন দিয়েছি, বিসিএস রিটেনে একটা কথা লেখা থাকে যে কপিং এনি ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। প্রহিবিটেড মানে নিষিদ্ধ। কপি করা অর্থাৎ টেক্সট থেকে কোনো ওয়ার্ড বা ভোকাবুলারি কপি করা কঠোরভাবে নিষিদ্ধ। হোয়াইল ইউ আর প্রোভাইডিং অ্যান্সার বা গিভিং অ্যান্সার বা অ্যান্সারিং দ্য কোশ্চেন্স। ওকে, তাহলে স্যার আমরা লিখবো কীভাবে, রাইট? প্যাসেজটা পড়বা, পড়ার পরে যা বুঝবা সেটা নিজের ভাষায় লিখতে হবে। বুঝতে পেরেছো? নিজের ভাষায় লিখতে হবে। তাহলে এখানে আমি বলছি, তুমি ইউজ অ্যাজ মাস অ্যাজ ইয়োর ওন ওয়ার্ডস, তোমার নিজস্ব শব্দ ব্যবহার করো। এই কয়েকটা জিনিস যদি ফলো করো, প্যাসেজটা নিঃসন্দেহে অসাধারণ একটা প্যাসেজ হবে।
তাহলে এ পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি প্যাসেজ সলভিং এর? এ পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি কিনা বলো? প্রথমে হচ্ছে রিড আউট দ্য কোশ্চেন ফার্স্ট, প্রথমে হচ্ছে কোশ্চেনগুলো পড়ে নিতে হবে। 2 নম্বর হচ্ছে প্যাসেজ পড়ার সময় প্রশ্নের উত্তরগুলো মার্ক করে যাবে। 3 নম্বর হচ্ছে প্রশ্নের ধারাবাহিকতা, অর্থাৎ এ এরপরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, এভাবে অ্যান্সারগুলো প্রশ্নগুলো থাকবে এবং প্রশ্নের উত্তরগুলো থাকবে। ওকে, এই প্রশ্নের ধারাবাহিকতা মেনটেন করবো। কেন? কারণ এ এর উত্তর আমরা যেখানে পেয়ে গেছি, বি এর উত্তর খুঁজতে আমরা তার পরে যাবো, আবার বি এর উত্তরের পরে হচ্ছে সি এর উত্তর থাকে, বুঝছো? এরকম ধারাবাহিকতা মেনটেন করে থাকে। তারপরে 4 নাম্বার বলছি, এটা শেষে দিয়েছি কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কথা, ইউজ অ্যাজ মাচ অ্যাজ ইউর ওন ওয়ার্ডস, যতটা পারো নিজের শব্দ ব্যবহার করো। স্পেশালি বিসিএস এটা মানে স্ট্রংভাবে স্পষ্টভাবে কোশ্চেনে বলে দেয়, বুঝতে পেরেছো? এই সো ব্যাংকে যেহেতু এই কথাটা বলে না, সো তুমি কপি করতে পারো, সো ভয় নেই তোমাদের। ওকে, যারা ব্যাংকের জন্য চেষ্টা করবে, তাহলে আমি একটু বোঝাতে পেরেছি আশা করি তোমাদের। তোমরা এগুলো নিঃসন্দেহে নোট নিয়েছো আশা করি। তাহলে নোট যদি নিয়ে থাকো তোমরা, তাহলে এবার আমরা সলভ করা শুরু করে দিই। আসো, দেখো তোমাদের না, আমার এখানেও কোনো নেটের প্রবলেম নেই, আমার এখানে কোনো নেটের প্রবলেম নেই, তোমরা চেক করে দেখতে পারো তোমাদের নেটের সমস্যাটা। হ্যাঁ, ওকে, তাহলে দেখো আমরা এবার কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে এখানে দেখো বলেছে যে কম্প্রিহেনশন, রিড কেয়ারফুলি দ্য গিভেন রাইটিং অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন প্লেসড বিলো দ্য প্যাসেজ। প্যাসেজের নিচে যে কোশ্চেনগুলো তোমার প্লেসড করা হয়েছে, তাহলে কি কি কোশ্চেন আছে দেখো। এখানে কোশ্চেন আছে 1টা 2টা 3টা 4টে কোশ্চেন আছে, বুঝতে পেরেছো? 4টে কোশ্চেন আছে তোমাদের এখানে। তাহলে এই 4টে কোশ্চেনের আমাদের অ্যান্সার দিতে হবে। দেখো 1 নম্বর কোশ্চেনে ছিল, 1 নম্বর কোশ্চেনে আছে মেনশন দ্য শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। মেনশন দ্য SHORT shortcomings of BD industrialist industrialists শিল্পপতিদের, which have been highlighted, which have been highlighted, which have been highlighted by the author. এটা হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেন আছে, এটা আমাদের 1 নম্বর কোশ্চেন আছে। কি আছে? মেনশন দ্য শর্টকামিংস। এই যে এই শব্দটা দেখো, মাথায় নাও। শর্টকামিংস মানে কি 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 তাদের ভিতরে ঘাটতি আছে বা কি সমস্যা আছে অফ বিডি বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বাংলাদেশি শিল্পপতিদের ভিতরে যে শর্টকামিংসগুলো, যে সমস্যাগুলো আছে সেগুলো মেনশন করো। হুইচ হ্যাভ বিন হাইলাইটেড বাই দ্য অথর, অথর যেগুলোকে কি করছে তোমার হাইলাইট করছে।
তাহলে এবার আমরা সেই প্যাসেজে চলে আসি। প্যাসেজ দেখো সবাই, পেজের মধ্যে প্যাসেজটা দিয়ে দিছি দেখো। এবার প্যাসেজের প্রথম আমরা পড়ি। বলছে, আ লিডিং বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন আ রিসেন্ট আর্টিকেল অন ওয়েস টু strengthen Bangladeshi economy has drawn attention to the problems of inflation and industrial sickness among other things। অন্যান্য জিনিসের মধ্যে ইনফ্লেশন এবং ইন্ডাস্ট্রিয়াল সিকনেস তারা দেখতে পারছে। One of the main reasons for industrial sickness in our country has been the fact, ঘটনায় পরিণত হয়েছে, দ্যাট business and industrial managers have not been able to look beyond the immediate future। business and industrial manager have not been able, সক্ষম হয় না, to look, দেখতে, beyond the futures, okay, beyond the immediate futures। they have been too preoccupied, তারা অনেক বেশি preoccupied থাকে, with their attempts, তাদের প্রচেষ্টায়, to report করতে, আচ্ছা আমার এখানে কিন্তু কোনো সমস্যা নেই নেটওয়ার্কে, বুঝছো? তোমাদের ওখানে কি দেখো তো সবাই একটু। আমার এখানে নেটে কিন্তু কোনো প্রবলেম দিচ্ছে না, ওকে? আমি স্পষ্টভাবে সবই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কারণ আমি তোমাদের যে লাইভ ক্লাসটা নেই এটাই কিন্তু আবার আমার ল্যাপটপে চলে, বুঝতে পারছো? সো এখানে কোনো সমস্যা হচ্ছে না স্লো কানেকশানের। আচ্ছা, তাহলে প্যাসেজটা তো তোমাদের হাতে, সবার হাতে আছে না? আমি তো আগেই গ্রুপে দিয়েছি, প্যাসেজটা সবার কাছে আছে না? ওকে, সব ঠিক আছে, ভেরি গুড। আর প্যাসেজটা তো তোমাদের কাছে আছে। স্যার কোন বই সেলার বা কোন ব্যাংকের কোশ্চেন থেকে পড়াচ্ছেন? আমি তো বলেছি কম্বাইন্ড 10 ব্যাংক, আমি তো সেটা দিয়েও দিয়েছি তোমাদের। তোমরা তো স্লো হলে কিভাবে হবে বলো? এই যে দেখো, এই প্যাসেজটা তোমাদের হচ্ছে পড়াচ্ছি আজকে, ঠিক আছে? আমি এটা তো অনেক আগেই তোমাদের দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে আমি দিয়ে দিয়েছি, তারপর আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদের। হ্যাঁ,
হ্যাঁ, কথা বলা বন্ধ হলে মানে এই যে আমার যে ইয়ারফোন মানে মাইক্রোফোন আছে এটা শব্দটা নেই। ঠিক বলেছো, তুমি ঠিক ধরেছো। আচ্ছা, তোমাদের হাতে সবার হাতে প্যাসেজটা আছে তো? প্যাসেজটা থাকলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আর প্যাসেজটা না থাকলে কিন্তু অনেক সমস্যা হবে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে কথা, আর কিছু না। এই দেখো প্যাসেজটা তোমাদের আবার দিয়ে দিলাম এই কমেন্ট সেকশনে। হ্যাঁ, ব্যাস, এবং পিন করে দিলাম, এই যে নাও। ওকে, এখানে কিন্তু এই প্যাসেজটা দেয়া আছে। ব্যাস, ভেরি গুড। তাহলে আমি এখন ক্লাসের মধ্যে চলে যাই। তাহলে বলছে মেনশন দ্য শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হুইচ হ্যাভ বিন হাইলাইটেড বাই দ্য অথর। এখন সবাই দেখো, একদম লাস্টের প্যারায় চলে যাও, একদম প্যাসেজের লাস্টে চলে যাও, প্যাসেজের লাস্টের দিকে চলে যাও। গিয়েছো? দেখো প্রথম কি বলছে, লাস্টের দিকে দেখো কি বলেছে, যে এই যে দেখো লাস্টে যাই, দেখো লাস্টের সেন্টেন্সে, ইভেন আফটার 53 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার 53 বছর পরেও, আওয়ার ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমাদের অধিকাংশ শিল্পপতিরা, দেখো এই প্রথম দিকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট শব্দটাই নাই, কিন্তু একদম লাস্টের প্যারায় যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট শব্দটা দিছে, তাহলে প্যাসেজের যে জেনারেল ট্রেন্ড থাকে সেই ট্রেন্ডটা কিন্তু এরা ফলো করেনি, বুঝতে পারছো? এই হচ্ছে সমস্যা। অর্থাৎ আমি বলেছিলাম যে ক্রোনোলজি মেনটেন করে কোশ্চেনটা হবে, কিন্তু সেটা কিন্তু এরা করেনি। তার মানে এরা প্রথম যে এর অ্যান্সারটা আছে, সেই এর অ্যান্সারটা যে একদম লাস্টে যে দেখো পাওয়া যাচ্ছে। সবাই পেয়েছো? তাহলে এখানে বলছে ইভেন আফটার 53 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার 53 বছর পরেও, আওয়ার ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমাদের অধিকাংশ শিল্পপতিরা, হ্যাভ নট বিন এইবল, সক্ষম হয়নি, টু শেড দ্য পেটি শপকিপার্স মেন্টালিটি, মানে পেটি শপকিপার্স মেন্টালিটি মানে পেটি মুদি দোকানদারের, অর্থাৎ ছোটো মুদি দোকানদারদের যে মেন্টালিটি আছে সেইটাকে এখনও তারা কি করতে পারেনি, হ্যাড নট বিন অ্যাবল টু শেড, ঢাকতে পারেনি। ওকে, অ্যান্ড আওয়ার হাইলি এডুকেটেড ম্যানেজমেন্ট, আমাদের চরমভাবে শিক্ষিত ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজার যারা থাকে, হ্যাজ ট্যাক্ট অ্যালং মেরিলি অ্যান্ড উইদাউট কনসার্ন। হ্যাজ ট্যাক্ট কী হচ্ছে তাহলে? হ্যাজ ট্যাক্ট, ট্যাগ করে দিয়েছে, মেরিলি আনন্দের সহিত, অ্যান্ড উইদাউট কনসার্ন কোনো উদ্বেগ ছাড়াই, বুঝতে পেরেছ? এইটা একটা কথা বলছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কি সমস্যা। আবার প্রথমে একটু দেখো, এবার প্যাসেজের প্রথমে চলে আসো। এখানে বলেছে আর লিডিং বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন নেতৃস্থানীয় বাংলাদেশি শিল্পপতি, ইন রিসেন্ট আর্টিকেল, সম্প্রতি একটা আর্টিকেলে বা একটা অনুচ্ছেদে, ইন এ রিসেন্ট আর্টিকেল অন ওয়েস টু স্ট্রেনথেন বাংলাদেশ ইকোনমি, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিকে উন্নয়ন করার পথসমূহ, সেই আর্টিকেলে হ্যাজ ড্রন অ্যাটেনশন, মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করেছে, টু দ্য প্রবলেমস অফ ইনফ্লেশন, ইনফ্লেশন মানে আমরা জানি অর্থাৎ মুদ্রাস্ফীতি, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিকনেস, এবং শিল্পের সিকনেস দুর্বলতা, এবং আদার থিংস অন্য জিনিসের মধ্যে। ওয়ান অফ দ্য মেইন রিজন ফর ইন্ডাস্ট্রিয়াল সিকনেস, শিল্প কলকারখানার যে অসুস্থতা তার একটা অন্যতম কারণ হচ্ছে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, হ্যাজ বিন দ্য ফ্যাক্ট, তার মানে ইন্ডাস্ট্রিয়াল সিকনেস ইন আওয়ার কান্ট্রি হ্যাজ বিন দ্য ফ্যাক্ট, একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে, দ্যাট বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার্স, বিজনেস অর্থাৎ ব্যবসা এবং ব্যবসায়িক যেসব ম্যানেজার থাকে, হ্যাভ নট বিন এইবল, সক্ষম হয় নাই, টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, ইমিডিয়েট ফিউচারের বাইরে তারা দেখতে
পারে না। দে হ্যাভ বিন টু প্রিঅকুপাইড, তারা অনেক বেশি প্রিঅকুপাইড হয়েছে উইথ দেয়ার অ্যাটেম্পটস, তাদের প্রচেষ্টার দ্বারা, টু রিপোর্ট ফেভারেবল রেজাল্টস, অর্থাৎ অনুকূল রেজাল্ট রিপোর্ট করার জন্য, ফর দ্য কারেন্ট ইয়ার হায়ার প্রফিটস, বর্তমান বছরের হায়ার প্রফিটসের জন্য তারা তোমার হচ্ছে ওই বর্তমান বছর বা 2-1 বছর নিয়ে থাকে, কিন্তু তারা লং টার্ম কোনো ভিশন নিয়ে তারা কাজ করতে পারে না। এখন দেখো এখানে বলছে শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের শর্টকামিং কি, সমস্যাটা কি। এখন দেখো যুক্ত করে দিয়েছে, যুক্ত হয়ে গিয়েছে, হ্যাঁ গুড। এখন দেখো এখানে কিন্তু ওয়ান অফ দ্য মেইন রিজনস থেকে অ্যান্সার হবে লিখছে কে, মাসুদুর রহমান শুভ। দেখো মাসুদুর, একদম আমি বলেছি লাস্ট প্যারায়ও কিন্তু তোমার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কিছু কথা বলেছে, ওখানেও কিন্তু কিছু শর্টকামিং আছে, দেখেছো। সো অ্যান্সারটা আমরা একদম লাস্টের প্যারা আর ফার্স্টের প্যারা মিলিয়ে দিব, বুঝতে পারছো নাকি পারো নাই। যেমন এই যে দেখো লাস্টের প্যারার দিকে এই যে আছে, ইভেন আফটার 53 years of independence, our maximum industrialists have not been able to shed the petty shopkeepers mentality, and our highly educated management has tagged along merrily and without concern. দেখছো এই শেষের দিকেও একটু অ্যান্সার আছে, আবার প্রথম দিকে সরাসরি ইন্ডাস্ট্রিয়ালিস্ট না বললেও কি বলেছে, ইন্ডাস্ট্রিয়াল সিকনেসের কথা বলছে, যে ওয়ান অফ দ্য মেইন রিজনস ফর ইন্ডাস্ট্রিয়াল সিকনেস ইন আওয়ার কান্ট্রি হ্যাজ বিন দ্য ফ্যাক্ট দ্যাট বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার হ্যাভ নট বিন এইবল টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, ইমিডিয়েট ফিউচারের বাইরে তারা দেখতে পারে না, অর্থাৎ 1 বছর 6 মাস 2 বছরের বেশি তারা দেখতে পারে না। এটা যে তোর লং টার্ম একটা ফিউচার হতে পারে, লং টার্মে অর্থাৎ 3-4 বছর পরে তো এটা অনেক প্রফিট দিতে পারে, সেটা কিন্তু তারা বোঝেনি। তেষট্টি জন ক্লাস করছো, এত কম কেন তোমাদের? দেখো তাহলে অ্যান্সারটা কি দিবা তোমরা? অ্যান্সার প্রশ্ন থেকে অ্যান্সার দিই আমরা। দ্য শর্টকামিংস অফ বিডি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অ্যান্সার দাও। দ্য shortcomings of BD industrialists are, একদম লাস্টের প্যারাটা প্রথম দেই, they have not been able to shed, they have not been able to shed the petty shopkeepers mentality, shed the petty shopkeepers mentality, petty shopkeepers mentality। 2 নাম্বার, এই যে প্রথম প্যারা চলে আসি এখন, কি বলছে যে এই যে they have not been able to look beyond the immediate future, they have not been able to look beyond, বাইরে, বিয়ন্ড মানে বাইরে, বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, ইমিডিয়েট ফিউচারের বাইরে তারা দেখতে পারে না। এই তো এই দুইটাই দাও। ব্যাস হয়ে গেল।
এটুকু কি আমরা বুঝতে পেরেছি বলো তো? রিপন ভৌমিক লিখছে স্যার। মাসুদুর রহমান বলছে শর্টকামিংস কীভাবে বলছে, এই যে দেখো বলছে এটাই একটা শর্টকামিংস তাদের, বুঝতে পারছো? যে ইভেন আফটার 50 years অফ ইন্ডিপেন্ডেন্স আওয়ার ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট হ্যাভ নট বিন এবল টু শেড পেটি শপস্কেপার মেন্টালিটি। পেটি শপস্কেপার্সদের মেন্টালিটিটা এখনও তারা ছাড়তে পারেনি। এটা একটা কি তাদের শর্টকামিংস, বা এটা তাদের একটা দুর্বলতা বলতে পারো। আবার প্রথমও আছে কী সে তারা দে হ্যাভ নট বিন এবল টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার। ইমিডিয়েট ফিউচারের বাইরে তারা কিছু দেখতে পারে না, বুঝতে পেরেছো? কারণ দে আর ভেরি মাচ প্রিঅকুপাইড, হ্যাঁ, উইথ দ্য নিয়ার ফিউচার। ওকে, share the pretty subscriber mentality, they have not been able to look beyond the immediate future. Good. হ্যাঁ, কিন্তু আমি যেভাবে লিখেছি মাহমুদুল হক, আমি যেভাবে লিখেছি এইভাবে লিখলে তুমি এটা বেশি মার্ক পাবা, বুঝতে পেরেছো? সো তোমাদের উপর থেকে রিকোয়েস্ট থাকবে তোমরা এইভাবে লেখো। এটা তো 1 নম্বর কোশ্চেন না, সরি এটা হলো 18 নম্বর কোশ্চেন মনে হয়। হ্যাঁ 18 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে আমাদের 18 নম্বর কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 18 নম্বর কোশ্চেন, বুঝতে পারছো? আঠারো নম্বর কোশ্চেন আমাদের শেষ। এবার আমরা 19 নম্বর কোশ্চেনে যাব, ঠিক আছে? 19 নম্বর কোশ্চেনটা কি আছে সবাই একটু দেখো প্লিজ, প্যাসেজ পড়াপড়ি পরে। 19 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো। 19 নম্বর কোশ্চেন আছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ গ্রোথ অ্যান্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি লিডস টু হোয়াট টাইপস অফ পজিটিভিটি ফর দ্য ইকোনমি, অর্থনীতির জন্য। তাহলে 19 নম্বর কোশ্চেনটা সবাই একটু দেখো। এখানে কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ GROWTH গ্রোথ বাবা, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ কি গ্রোথ অ্যান্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি। ওরে বাবা, এখানেই তো ঝামেলা, এটা বাদ। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ GROWTH গ্রোথ অ্যান্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, গ্রোথ অ্যান্ড ইনক্রিজিং productivity, PRODUCTI productivity, according to the passage growth and increasing productivity, অর্থাৎ ইনক্রিজিং প্রোডাক্টিভিটির জন্য গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি লিডস টু ধাবিত করে, লিডস টু ধাবিত করে what types of positivity, leads to what types of positivity for the economy, positivity for the economy, for the ইকোনমি। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, বুঝতে পেরেছো? অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ গ্রোথ কোশ্চেনটা কেউ দিয়েন প্লিজ। কোশ্চেন স্যার পার কোশ্চেন কত মার্কস থাকে কাইন্ডলি বলবেন। দেখো এইখানে তোমাদের প্যাসেজ থেকে কিছুই বলে নেই,
কত মার্ক থাকবে, বুঝতে পারছো? এটা একটা সমস্যা, কিন্তু খুবই সমস্যা। একটা কোশ্চেনের পাশেও তারা মার্কের ভ্যালু দেয় নেই, বুঝতে পারছো? কিন্তু টোটাল মার্কস তারা দিয়েছে 200, কিন্তু কোন কোশ্চেনে কত মার্ক সেটা আমার এই বইতে নেই, বুঝতে পারছো? এই যে এই বইটায় কোন কোশ্চেনে কত মার্ক সেটা কিন্তু দেয়া নেই। ঠিক আছে? এমনি মাহমুদুল হক উত্তর দিয়ে দিচ্ছে আগে। দেখি মাহমুদুল, চলো সবাই একসাথে করি। তুমি আগেই বুঝতে পারছো, ধন্যবাদ তোমাকে, তুমি চেষ্টা করেছো। তো আমরা সবাইকে নিয়ে আবার একটু বুঝি, হ্যাঁ? তাহলে আমাদের কোশ্চেনটা কি আছে? কোশ্চেনটা আছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুযায়ী গ্রোথ অ্যান্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি। এই যে শিল্প কলকারখানার যে, হ্যাঁ, প্যাসেজে যদি 20 মার্ক থাকে তাতে 4 করে, আমি এটাই ভেবেছিলাম যে তোমার 4 মার্ক করে থাকবে, এটাই আমার আইডিয়া যেটা বলে, হ্যাঁ? তাহলে এক একটা কোশ্চেনে হচ্ছে 5 মার্ক তোমার, কারণ এখানে টোটাল কোশ্চেন আছে 4টে, 1 2 3 4, 4টে কোশ্চেন আছে, বুঝতে পেরেছো? তো 4টে কোশ্চেনে হচ্ছে তোমার 4টে কোশ্চেনে 5 করে, এই হচ্ছে 4 5 20 মার্ক, বুঝতে পেরেছো? এই দেখো এবার আমাদের কি বলেছে, কোশ্চেনটা ধরে আমরা করি। প্রোডাক্টিভিটি এবং গ্রোথ লিডস হট টাইপ অফ পজিটিভিটি ফর ইকোনমি। যদি তোমার দেশের ইকোনমিতে কি পজিটিভিটি নিয়ে আসে, কোন ধরনের পজিটিভিটি নিয়ে আসে যদি তুমি প্রোডাক্ট এবং গ্রোথ বাড়িয়ে দাও। তাহলে দেখো আমরা যে প্রথম প্রশ্নটা দিছি, প্রথম প্রশ্নের পরে কি আছে? প্রথম প্রশ্নের পরে দ্বিতীয় প্রশ্ন, কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তরের আগে ওরা 21 নম্বরের যে উত্তরটা আছে সেটা দিয়ে দিছে, অর্থাৎ লাস্টের উত্তরটা দিয়ে দিয়েছে। তাহলে ওরা এই প্যাসেজটা ঠিকমতো তোমাদের সাথে সাজিয়ে দেয়নি, ওরা অনেক উল্টোপাল্টা করেছে, বুঝতে পেরেছো? কারণ দেখো 19 নম্বরের অ্যান্সার আমরা যেখান থেকে শুরু করতে পারি, এখন আমরা পড়ে যাব, পড়তে পড়তে যেখানে দেখবো যে কি প্রোডাক্টিভিটি লিডস হট টাইপ অফ পজিটিভিটি ফর ইকোনমি। পজিটিভিটি ফর ইকোনমি কোথায় আছে এখন খুঁজে বের করি। করতে 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 আমরা একটু পড়তে পড়তে যাই। দ্য প্ল্যানিং হোরাইজন হ্যাজ হার্ডলি এভার এক্সিড 5 ইয়ার্স। আমাদের প্ল্যানিং হোরাইজন মানে পরিকল্পনার যে দিগন্ত বা এরিয়া, সেটা কিন্তু 5 বছরকে অতিক্রম করে না, বা খুব কমই করে। ইনভেস্টমেন্ট হ্যাভ বিন ইনএডিকুয়েট ফর নিউ প্লান্টস অ্যান্ড টুয়ার্ডস ডাইভার্সিফিকেশন অ্যান্ড এক্সপ্যানশন। এবং আরও কিছু সমস্যা আছে, কি ইনভেস্টমেন্ট অপর্যাপ্ত, এবং নতুন যে প্লান্টস বা কলকারখানা এবং যে ডাইভার্সিফিকেশন হওয়া দরকার সেটা হয় না, এবং এক্সপ্যানশনও হয় না। হ্যাঁ, আনোয়ার একটা প্রশ্নের উত্তর, আনোয়ার আমি কিন্তু এই প্রশ্নের উত্তর প্রথম দিয়ে দিছি আনোয়ার, বুঝতে পারছো? এই প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়ে দিয়েছি। এই প্রশ্নের উত্তর হচ্ছে কি বলো, যে বিসিএস পরীক্ষার সময় তোমার স্পষ্টভাবে বলে দেয় যে প্যাসেজ থেকে কপি করা যাবে না, কিন্তু ব্যাংকে যেহেতু এটা না বলেনি, সো যারা দুর্বল আছো তারা কপি করতে পারো, আর যারা একটু স্ট্রং আছো তারা তোমরা নিজের ভাষায় অ্যান্সারটা দিয়ে দিবে, বুঝতে পেরেছো? তারপর কি বলছে, মডার্নাইজেশন অ্যান্ড অ্যাসেট ক্রিয়েশন, সম্পদ তৈরি হ্যাভ সিরিয়াসলি ল্যাগ বিহাইন্ড, পিছনে পড়ে যাচ্ছে। ইন বিজনেস, ব্যবসা ক্ষেত্রে গ্রোথ ইজ নিডেড ফর সার্ভাইভাল, গ্রোথ না থাকলে সার্ভাইভাল তুমি টিকে থাকতে পারবা না, ওকে? তারপর কি বলছে, ইন বিজনেস গ্রোথ ইজ নিডেড ফর সার্ভাইভাল, অন হ্যাজ টু গ্রো ইফ অন ডাজ নট ওয়ান্ট টু বি উইপড আউট, যদি বাজার থেকে সে ধ্বংস হয়ে না যেতে চায়, সে যদি উৎখাত হতে না চায়, তাহলে তাকে অবশ্যই গ্রোথটা মেনটেন করতে হবে। দিস ইজ পার্টিকুলারলি ট্রু টুডে, এটা বর্তমানেও আংশিকভাবে সত্য, উইথ লিবারালাইজেশন অফ ইম্পোর্টস অ্যান্ড ইনক্রিজিং কম্পিটিশন। মোর ওভার, এছাড়াও
গ্রোথ অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি ক্রিয়েট এমপ্লয়মেন্ট অ্যান্ড হায়ার এমপ্লয়মেন্ট ক্রিয়েটস লার্জার মার্কেটস বোথ ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস। তাহলে পেয়ে গেছি না? হায়ার প্রোডাক্টিভিটি কী করে আমাদের? বুঝতে পেরেছো? তাহলে এই যে অনেকেই অ্যান্সার দিয়ে দিছে স্যার মোরওভার থেকে পাবেন, অনেকেই কিন্তু পেয়ে গেছে। দেখছো প্রোডাক্টিভিটির যে কথা বলছে। তো এখানে বলছে দেখো গ্রোথ অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি কী করে? ক্রিয়েট লিডস হট টাইপস অফ পজিটিভিটি ফর ইকোনমির জন্য কী ধরনের পজিটিভিটি বেড়ে নিয়ে আসে। দেখো আমাদের যে বিডার চেয়ারম্যান যে করলো, একটা সেমিনার করলেন, সেই সেমিনারের আমাদের লক্ষ্য ছিল কি বলো তো? ইনভেস্টমেন্ট, রাইট? তাহলে ইনভেস্টমেন্ট হলে কি হবে? গ্রোথ হবে। গ্রোথ হলে কি হবে? ইনক্রিজিং প্রোডাক্টিভিটি হবে, অর্থাৎ প্রোডাক্টিভিটি কি হবে? ইনক্রিজমেন্ট হবে, মানে বৃদ্ধি হবে বা বেড়ে যাবে। তাহলে কি হবে বলো তো? প্রচুর পরিমাণে জব ক্রিয়েট হবে। বুঝতে পেরেছো? আর এইভাবে এই জিনিসটা, পুরো জিনিসটা পজিটিভিটি ফর দ্য ইকোনমি, এই জিনিসটা এই ধরনের পজিটিভিটি নিয়ে আসে। যখন অসংখ্য মানুষ চাকরি পাবে তখন আর একটা সুবিধা আছে, তখন হয় কি তোমার দারিদ্র্য সীমার উপরে অনেক মানুষ উঠে আসে। বুঝতে পেরেছো? 2 নাম্বার, তোমার মানির যে চ্যানেলটা অর্থাৎ টাকাটা বিভিন্ন মানুষের হাতে ছড়িয়ে পড়ে, তখন কি হয় বলো তো? মানির যে ফ্লোটা সোসাইটিতে থাকা উচিত বা কমিউনিটির ভিতরে থাকা উচিত সেটা ঠিক থাকে। বুঝতে পেরেছো? এই জন্য যদি আমরা গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে দেই এবং কোনো একটা জিনিস যদি বাড়িয়ে দেই, তাহলে আমাদের এই ধরনের পজিটিভিটি ইকোনমিতে তৈরি হবে। কি হবে? এই যে বলে দিছে দেখো, তুমি বলবা যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মতে গ্রোথ অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি ক্রিয়েটস, কী দিবা? ক্রিয়েটস, তৈরি করে, বা ক্রিয়েট দেবা, সরি দুইটা আছে তো, গ্রোথ অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি, ক্রিয়েট দিবা। এমপ্লয়মেন্ট অ্যান্ড হায়ার এমপ্লয়মেন্ট ক্রিয়েটস লার্জার মার্কেটস বোথ ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস। বুঝতে পেরেছো? এই পর্যন্ত দিবা। তাহলে আমি কি লিখে দেব? আচ্ছা আমি তোমাদের একটু লিখে দিই, হ্যাঁ, অ্যান্সারটা, তাহলে ভালো হবে। যারা একটু দুর্বল আছো তাদের জন্য সুবিধা হবে। তোমরা যারা স্ট্রং আছো তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা দুর্বল আছে তাদের একটু সমস্যা আছে, বুঝছো? তাদের আমি একটু লিখে দিই তাদের জন্য। আর তোমাদের আমি বলি, তোমরা জাকির স্যারকে বলে প্যাসেজ সলভিংয়ের একটা ক্লাস করাতে বলছে স্যার। এটা কিন্তু হয় না। প্যাসেজ সলভিংয়ের আর একটা ক্লাস নিবা এবং ট্রান্সলেশনের 4টা ক্লাস দিয়েছে না, ওইখানে মিনিমাম তোমরা স্যারকে 8টা ক্লাস করানোর জন্য রিকোয়েস্ট করবা ট্রান্সলেশনের। মনে থাকবে, ট্রান্সলেশনটা হচ্ছে সবচেয়ে বেশি প্র্যাকটিস করা লাগে। সো ট্রান্সলেশনে মিনিমাম 8টা ক্লাস দিতে বলবা, যেখানে স্যার 4টে ক্লাস দিয়েছে। আর তোমরা হচ্ছে প্যাসেজে একটা ক্লাস দিয়েছে, প্যাসেজে তোমরা মিনিমাম 4টে ক্লাস দিতে বলবা। বুঝতে পেরেছো? এটা কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি। স্যারকে তোমরা রিকোয়েস্ট করো। তাহলে দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মতে GROWTH growth and increasing productivity create products। এখন দেখো হোয়াট টাইপস অফ পজিটিভিটি ফর দ্য ইকোনমি। ওকে, হোয়াট টাইপ অফ পজিটিভিটি ফর দ্য ইকোনমি, হোয়াট টাইপ অফ পজিটিভিটি ফর দ্য ইকোনমি। এই যে আমি তোমাদের এক্সট্রা কিছু তথ্য দিয়েছি, এটা কিন্তু প্যাসেজের মধ্যে নেই। সো প্যাসেজের মধ্যে যেটা না থাকবে সেটা কিন্তু তুমি বাইরে থেকে আনতে পারবে না। বুঝতে পেরেছো? তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের 19 নম্বরের অ্যান্সার। আই হোপ ইউ গাইজ অল আন্ডারস্ট্যান্ড প্রপারলি, ক্লিয়ারলি, ভিভিডলি, ট্রান্সপারেন্টলি। এ পর্যন্ত হলে সবাই ওকে দাও, তারপরে আমি 20 নম্বরে চলে যাব।
কোথায় যাব? 20 নম্বরে চলে যাব। উনিশ হয়ে গেছে আমাদের। তারপরে আসো 19-এর পরে 20 নম্বর লিখি আমরা। উনিশের পর 20 নম্বর লিখি আমরা। হ্যাঁ, 19-এর পরে 20-এ চলে আসি। হোয়াই ডিড হেনরি ফোর্ড স্ট্রেস? Why did Henry Ford stress the need for a more stable middle class? For a more stable middle class. এই দেখেছো, আমি যে কথাটা বলেছিলাম না, সেই কথাটা কিন্তু হেনরি ফোর্ড বলেছে। বুঝতে পেরেছো? হোয়াই ডিড হেনরি ফোর্ড স্ট্রেস, জোর দিয়েছে। হেনরি ফোর্ড কেন জোর দিয়েছে? হেনরি ফোর্ড স্ট্রেস, জোর দিয়েছে। হোয়াই ডিড হেনরি ফোর্ড স্ট্রেস, হেনরি ফোর্ড কেন জোর দিয়েছে দ্য নিড, প্রয়োজনের উপর, ফর এ মোর স্টেবল মিডল ক্লাস, অধিক স্টেবল মিডল ক্লাসের উপরে কেন জোর দিয়েছে? বুঝতে পেরেছো? কারণ তাহলে ইকোনমিক্সটা ঠিক থাকে। এখন আমরা প্যাসেজের ভিতরে চলে আসি, তারপর আমরা সেখান থেকে অ্যান্সার তৈরি করি। হেনরি ফোর্ড কোথায় আছে দেখো। হেনরি ফোর্ড কোথায় আছে দেখো। আর যারা এখনও প্যাসেজটা পাওনি তাদের জন্য বলছি, তারা দেখবা আমি একটা পোস্ট দিয়ে দিয়েছি, ওকে? ওই পোস্ট থেকে প্যাসেজটা উঠিয়ে নেবে, উঠিয়ে তারপর সলভ করবে। তারপরে কি বলছে, এর পরের লাইনে আছে দেখো, 19 নম্বরে যে অ্যান্সারটা দিলাম এর পরের লাইনে আছে, ইট ওয়াজ হেনরি ফোর্ড। এটা হেনরি ফোর্ড, আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট হেনরি ফোর্ড, হু রেভলিউশনাইজড, যে বৈপ্লবিক পরিবর্তন আনছে ফ্যাক্টরি প্রোডাকশনে, উইথ হিজ অ্যাসেম্বলি লাইন মেথড, তার কিসের দ্বারা? অ্যাসেম্বলি লাইন মেথডের দ্বারা। স্ট্রেসড, জোর দিয়েছে, দ্য নিড ফর দ্য ক্রিয়েশন অফ এ লার্জার অ্যান্ড মোর স্টেবল মিডল ক্লাস, সৃষ্টির উপর জোর দিয়েছে। কেন? প্রশ্ন ছিল কেন জোর দিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু কেন? এই যে দ্যাট ইজ, ভাই আপনি ইন্ডেক্স দেখেন। আচ্ছা দেখো, দ্যাট ইজ মানে কি? দ্যাট ইজ মানে হচ্ছে দ্যাট ইজ হয়, এই কারণে, তার মানে বিকজ, এটাই হচ্ছে কারণ।
কেন তিনি স্টেবল, মোর স্টেবল মিডল ক্লাসের কথা বলছে, দ্যাট ইজ এই কারণে যে আ লার্জ নাম্বার অফ পিপল হু ক্যান অ্যাফোর্ড, যারা যোগান দিতে পারে বা কিনতে পারে, মোর অ্যান্ড মোর অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, যারা অধিকাংশ তোমার গুডস অ্যান্ড সার্ভিসেস কিনতে পারে, ইভেন আফটার এই যে এই পর্যন্তই, এই একটা লাইনের কথাই বলছে এখানে, বুঝছো? দেখো একটা কথা বলবা 5টা মার্ক পাবা, কত সুবিধে বা কত আরাম, দেখছো? তাহলে লেখো অ্যান্সারটা। অ্যান্সারটা লিখে ফেলি, আসো। তুমি যে আমার সাধনা। এই যে এখান থেকে শুরু করি, হেনরি ফোর্ড, STRESSED, স্ট্রেস দেওয়া, হ্যাঁ, কারণ ডিড দিয়ে কোশ্চেন করছে, তাহলে মেইন ভার্বের V2 বসিয়ে দেওয়া, বুঝতে পেরেছো? হেনরি ফোর্ড স্টেটস দ্য নিড ফর আ মোর স্টেবল মিডল CLASS, more stable middle class, because কারণ because they can afford more and more, they can afford more and more goods and services, কারণ তারা অনেক বেশি তোমার গুডস মানে মালামাল এবং সেবার সমূহ কী করে, অ্যাফোর্ড করতে পারে, কিনতে পারে বা বুক করতে পারে বা যোগান দিতে পারে, বুঝতে পারছো? এর ফলে কি হবে বলো তো? তুমি যে প্রোডাকশনটা করেছো সেই প্রোডাকশনটা তুমি সেল করে লিকুইডটা আনতে পারবে, লিকুইডটা আনলে তোমার কিন্তু বিজনেসটা রানিং থাকবে, ওইটা তুমি আবার ইনভেস্ট করতে পারবা, বুঝতে পারছো? এই জন্য এটাও আমাদের হয়ে গেল, এটা সবার তোলা হয়ে গেলে আমাকে ওকে বলো। এরপর আমাদের আরেকটা কোশ্চেন আছে, আমরা সেটাই চলে যাব। ওকে, তাহলে আমরা নেক্সটটায় চলে যাই। হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা ছিল দ্য প্ল্যানিং হোরাইজন হ্যাজ হার্ডলি এভার এক্সিডেড। এটার বাংলা আমার বলো তোমরা, এটা ট্রান্সলেশন করো প্রথম। 21 নম্বরের প্রথম আমি তোমাদের কাছে ট্রান্সলেশন চাচ্ছি। দ্য প্ল্যানিং হোরাইজন, দ্য প্ল্যানিং horizon has hardly
has hardly ever exceeded, had hardly ever exceeded 5 years. Implies what kind of barriers? Implies what kind of barriers? কি ধরনের barriers? What kind of barriers to industrialization? এটার বাংলা কি? এটার আগে ট্রান্সলেশন করো তো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটাকে একটু ট্রান্সলেশন করো তো। পরিকল্পনার সময়সীমা খুব একটা 5 বছর অতিক্রম করেনি। চলবে। The planning horizon has hardly ever exceeded 5 years. পরিকল্পনার সময়সীমা 5 বছর। পরিকল্পনার সময়সীমা এযাবৎকাল 5 বছর অতিক্রম করে না বললেই চলে। এরকম বাক্যটি বোঝায় যে কোনো দেশে বা প্রতিষ্ঠানের উন্নয়ন বা শিল্পায়নের জন্য যে পরিকল্পনা করা হয় তা খুবই স্বল্পমেয়াদী, সাধারণত 5 বছরের বেশি সময়ের জন্য পরিকল্পনা করা হয় না। গুড। এটা ট্রান্সলেশন করবা তোমরা এইভাবে, হার্ডলি যদি থাকে, হ্যাঁ হার্ডলি যদি থাকে তোমরা বলবা না বললেই চলে, এরকম। হ্যাঁ, না বললেই চলে, এই ধরনের মিনিং দেবা। কেমন? যে পরিকল্পনার সময়সীমা, হ্যাঁ, ইনভেস্টমেন্ট প্ল্যানিং হরাইজন, অর্থাৎ পরিকল্পনার দিগন্ত বৃদ্ধির জন্য কোন ধরনের বাধার সম্মুখীন হবে পরবর্তী 5 বছর। না মাসুদুর রহমান শুভ হয় নাই কিন্তু ভাইয়া, একটু ভালো করে বোঝো। দ্য প্ল্যানিং হরাইজন হ্যাজ হার্ডলি এভার এক্সিডস 5 ইয়ার্স, অর্থাৎ পরিকল্পনার যে দিগন্ত বা পরিকল্পনার যে বিস্তৃতি, এটা এ যাবৎকালে 5 বছর অতিক্রম করেনি বললেই চলে। ইমপ্লাইজ হোয়াট কাইন্ড অফ ব্যারিয়ার্স টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এবং এই জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কী ধরনের বাধা তৈরি করতেছে। আমাদের যে এই টেন্ডেন্সি, আমরা 5 বছরের বেশি দেখতে পারি না, লং টার্ম ভিশন আমাদের নেই, এটার জন্য এই যে বলছে ইমপ্লাইজ, নির্দেশ করে হোয়াট কাইন্ড অফ ব্যারিয়ার্স টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই জিনিসটা শিল্পায়নের কী বাধাগুলোকে তুলে ধরে। দেখো 19 নম্বরে যে অ্যান্সারটা দিছি না, তার উপরে আছে এই অ্যান্সারটা। বললাম না, এই প্যাসেজ যে সেট করছে সেই ভদ্রলোক এবং কোশ্চেন ক্রোনোলজি মেনটেন করে কোশ্চেনটা সেট করেনি। উনিশের উপরে আছে, দেখো দ্য প্ল্যানিং হোরাইজন, পেয়েছো? হ্যাঁ, দ্য প্ল্যানিং হোরাইজন হ্যাজ হার্ডলি এভার এক্সিডেড 5 ইয়ার্স। এটা তো ঘটনা, এটাই প্রশ্ন, কিন্তু এটাই উত্তর নাই। ইনভেস্টমেন্ট হ্যাভ বিন ইনএডুকেট ফর নিউ প্লান্টস অ্যান্ড টুয়ার্ডস ডাইভার্সিফিকেশন অ্যান্ড এক্সপ্যানশন। তাহলে কি বোঝা গেল? যদি প্ল্যানিং হোরাইজন হ্যাজ হার্ডলি এভার এক্সিডেড 5 ইয়ার্স, হোয়াট কাইন্ড অফ ব্যারিয়ার্স টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা কী ধরনের ব্যারিয়ার্স তৈরি করে, তাহলে আমরা বলবো দ্য প্ল্যানিং হোরাইজন হ্যাজ হার্ডলি এভার এক্সিডেড 5 years. This
দিস এই জিনিসটা কি করে, দিস লেসেন কমিয়ে দেয়, দিস লেসেন এটা কমিয়ে দেয় নিউ প্লান্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নতুন প্লান্ট এবং শিল্প কারখানা, অ্যান্ড লেসেন ডাইভার্সিফিকেশন অ্যান্ড এক্সপ্যানশন অফ প্রোডাক্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। বুঝতে পেরেছো, এই কাজটা করে। বিসাইডস এছাড়াও মডার্নাইজেশন অ্যান্ড অ্যাসেট ক্রিয়েশন হ্যাভ সিরিয়াসলি ল্যাগড বিহাইন্ড। বুঝতে পেরেছো, এবং মডার্নাইজেশন এবং অ্যাসেট ক্রিয়েশন সম্পদ তৈরি হ্যাভ সিরিয়াসলি ল্যাগড বিহাইন্ড খুব মারাত্মকভাবে মুখ থুবড়ে পড়ে, এভাবে লেখো, তাহলে কিন্তু সুন্দর হবে অ্যান্সারটা। বুঝতে পেরেছো, তাহলে কিন্তু অ্যান্সারটা সুন্দর হবে। তাহলে দেখো, the planning বিসাইডস এছাড়াও বা অধিকন্তু modernization and asset creation hampered বা lag behind
সব আছে না পারফেক্ট করেছে। লেগ বিহাইন্ড, পিছনে পড়ে। বুঝতে পেরেছো এ পর্যন্ত? বাবুরাম সাপুরেরা, তোমরা কি এটা বুঝতে পেরেছো? দেখো, তোমাদের এই প্যাসেজ সলভিং এর উপর নেক্সট আরেকটা ক্লাস নিব। ওকে, এই নেক্সট ক্লাসটা হবে হচ্ছে তোমার জনতা ব্যাংক পিএলসি। ওকে, জনতা ব্যাংক পিএলসির উপর নেক্সট ক্লাসটা নেব। এস এম শিহাবুদ্দিন, থোড়া থোড়া না, শিহাব ভালো করে প্র্যাকটিস করো, থোড়া থোড়া অনেক গোড়া গোড়া হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্যাসেজটা এটাই, আমরা আগামীকাল কিন্তু এটা করব। হ্যাঁ, নেক্সট ক্লাস উইল বি অন জনতা ব্যাংক পিএলসি অফিসার রুরাল ক্রেডিট। 19/12/23 তারিখে হেল্ড হয়েছিল পরীক্ষাটা। সো তোমরা এটা সবাই কালেক্ট করে রাখবা। ওকে, আর আমিও কিন্তু তোমাদের এখানে ছবি তুলে দিয়ে দেবো, তোমরা এখান থেকে কালেক্ট করে নেবা। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুখে থাকো, অনেক বড় হও। तेरी